দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার ইউনূস সরকারের কি তফাৎ? আমি তার যে পরিচয়টা দিতে একটা আলাদা রকম শ্লাঘা অনুভব করি, সেটি হচ্ছে যে তিনি এক সময় দুধে সাংবাদিক। আমি তার সাংবাদিকতা বা তার রিপোর্টিং বিচিত্রাকালীন সময়, তার সেই সময়গুলির কথা আমরা মনে করতে পারি। আমরা যে কয়জন সাংবাদিকতার হিরো দেখেছি তার মধ্যে তিনি একজন। পরে তিনি কলাম লেখক হয়েছেন, শিক্ষক হয়েছেন, রিপোর্টিং এর সেই ধারা থেকে সরে আসছেন। তবু প্রফেসর আসিফ নজরুল, আপনাকে স্বাগত জানাই। অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। ধন্যবাদ। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও। তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইলো? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়া ভাবে এগুলি। স্যার, আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? এখন ধরেন না, এখন ধরেন আমি আপনাকে বলি খালেদ, আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলার যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না হতে পারে? এটা আমাদের তো প্রফেসর ইউনূস আছেন, প্রফেসর ইউনূস কেমনে এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার ইউনূস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি। এটা আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি। আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি, বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত, তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না? সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, এটাকে বলেছি। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলে হলো। আমাকে একটু বলতে দেন প্লিজ, এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে?
ওকে, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয়, সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে, বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই, মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি, ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আছে, এখনো সেনা প্রধানের কাছে তো না, মানে ডিজিএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে, ডিজিএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না। রাইট। এখন আপনি ধরেন, আমি আপনাকে একটু বলি, আপনি যেহেতু বলেছেন শুনে, আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল, প্রস্তাবগুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি। যে মিনিস্ট্রি কাজ সেই মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে। আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে, যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেটাও কয়েকটা কাজ আমরা করে দিয়েছি, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট। সেরকম আমরা 7টা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি, 7টা। আরো ধরেন 4-5টা আগামী 1 মাসের মধ্যে হবে। একটা মিনিট দাঁড়ান, এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন। এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দাঁড়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো এনভায়রনমেন্টাল ল, এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিনা সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো না, তো কমন সেন্সের ব্যাপার। এখন আপনি ধরেন লিভারপুলের কোচ, লিভারপুল টিম খারাপ খেলছে, এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন, তাদের জিজ্ঞেস করেন না। না না প্রফেসর নজরুল, আমার প্রশ্নটা আসলে এটা না, মানে আমার এইটাও একটু পরিষ্কার হওয়া দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা, যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা। সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব, সরকার প্রধান না জানিয়ে নরমাল, হ্যাঁ সম্ভব। আমি আপনাকে বলি, নরমাল একটা সরকার ব্যবস্থায় অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড, অনেক কোঅর্ডিনেশন, অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে। আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো। সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল, প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেংথ ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল। এবং আপনি ধরেন, আমি একটু জাস্টিস করে বলি, অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ করছে আপনার ওনারাও হয়তো অনেক কাজ করে, হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে, কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে। হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে, সংস্কার বেশি করছে। আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন, আপনারা সিরিজ করেন, আমি আপনাদের একটা আইডিয়া দিই। ধরেন আমাদের সরকারের তো 50% সময় পার হয়ে গেছে, আপনি এটা 10 মিনিটের প্রোগ্রাম করেন, প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে 10 মাস হলো 50% সময় চলে গেছে, আপনারা কি করেছেন? আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে শোনে আর কি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি, খুব উচ্চ পর্যায়ের একটা কমিটি না, একটা কমিশন গঠন করা হয়েছে, কিভাবে উনি চলে গেলেন। এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই, কারোই কোনো কিছু জানা নাই, অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন। হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই? উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে, এটা সম্ভব। আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী, ইন এ সেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারে, কিন্তু ধরেন আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন, আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হয় জায়গাতে আমার মনে হয় এটা পরিষ্কার। আপনি যেহেতু তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি। প্রফেসর আসিফ নজরুল, ইশাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি,
আইন উপদেষ্টা বাইরে আছেন, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটা কি আমি বিএনপির বিপক্ষে করেছিলাম? জি, আপনি বিএনপির বিপক্ষে করেছেন। বিএনপির বিপক্ষে। গুড গুড, আমি তো সারাক্ষণে শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি। এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শোনেন, আমি আপনাকে ভেরি ক্লিয়ারলি বলি, জি, আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার। ইশরাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেজন্য অনেকের হয়তো নজরে পড়ে না। রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশরাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে, তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা। নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করব? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এখন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব, এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী শারমিনা মতামত ছিল। তারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক। 10 কার্য দিবস তখনো শেষ হয় না। আপনি মনে রাখবেন, লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার, ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদ মতলব, বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশরাক যে জাজমেন্টটা আসছে, এটা ইশরাকের দোষ না। জাজমেন্টটা আসছে, এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, ঠিক আছে, নর্মালি আপিল করে। আপিল করলে সিচুয়েশনটা হতো না। এখানে কোন রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল সেটা আমি করতে চেয়েছি। দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না, কারণ দুই রকম ভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা, সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি। ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা জনাব তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না, এটা কেউ কেউ বলছে। আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা, মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা? প্রফেসর আসিফ নজরুল, আমি বলি, ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা। তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে? এটা তো অ্যাবসার্ড কথা। সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের সেটাই আমাদের ভুল ছিল সরকারের। তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ। উনি এটা মানে আমাদের এখানে আমরা তখন মাত্র দায়িত্বে এসেছি। আমরা খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পড়িয়ে দিয়েছেন। আর শাহাদত সাহেবের যেটা ছিল, আমি শাহাদত সাহেবের কেসটা দেখি নাই, সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই। ওইটা আমাদের একটা মিস্টেক ছিল। এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে, যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে, এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এবং যখন এটা নিয়ে এত বেশি শোরগোল হচ্ছে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, আমি আমার যারা কনসার্ন লিগ্যাল অ্যাডভাইস করেন, যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে, আমি তখন 100% কনভিন্সড হয়েছি যে না, প্লেন চেঞ্জ করা যায় না। এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে, তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে। ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই।
না মানে এক যাত্রায় পৃথক ফল, এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন, এইটা আবার 2 দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন, পুরো রাষ্ট্র কাঠামোর জন্য ব্যবহার করা হইতেছে। এটা একটু আমি একটু আপনাকে বলি, জি আমি যদি আপনাকে এভাবে বলি, হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে, আসিফ সেই ভুলটা করতে চায় নাই, এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আর সমস্যাটা দেখেন আপনি, আপনাকে আমি বলি, যখন ইশরাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে, এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল, তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল। নূর আমাকে বলতেছে, নাম ধরে ধরে বলতেছি, যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা 6000 লোকের লিস্ট করেছে, কাউন্সিলর এরকম সহ, এবং তারা নূরকে বলছে, স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে, আমাদেরও দিয়ে দিবে। সারা দেশে যত কাউন্সিলর আছে, ইউনিয়ন পরিষদ মেম্বার আছে, কমিশনার আছে, সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার, যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে। তাই না? আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন, এই জঘন্যতম ইলেকশনে ইলেক্টেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেক্টেড ঘোষণা করব, এটা একটা এথিক্যাল পয়েন্ট। এবং এই এথিক্যাল পয়েন্টে আমি আপনাকে বলি, এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না, এটা আদালতের এই রায় ফলটি এর বিরুদ্ধে আপিল করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল, এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসনেস নাই। বিএনপি 10টা ভালো কাজ করলে 10টা ভালো কাজ আমি সমর্থন করব, কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল করেছে বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হলে ভোট করেছে, সেটা আমাকে তারিফ করতে হবে আমার যখন সুযোগ থাকবে। ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভুল না করার ইচ্ছা, 6000 নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা, সেইটা এটা নিশ্চয়ই দর্শকরা, আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয়। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রফেসর আসিফ নজরুল, সেটা হচ্ছে দেখেন খালেদ, আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি। দেখেন, আমি এই 15 বছরে বিএনপি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে, যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে, কত লোক সর্বশান্ত হয়েছে, কত লোক আহত হয়েছে, কত লোক গুম হয়েছে, এই পুরা কষ্টটার প্রতি 15টা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন। আমি যখন বেগম খালেদা জিয়া যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না, বিবৃতি দেখেছি, বাংলাদেশের প্রতিনিধিত্ব আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রসঙ্গ করে বলে রাখি, ডক্টর ইউনূসের পক্ষেও যখন বিবৃতি দিতে গেছি, আমাকে এই সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে, সবকিছু ইমেইলে আছে। আমি যখন আরো 10-15 বছর পর জীবনে লিখবো, আপনারা অবাক হয়ে যাবেন। তা আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথেটিক মানে কি, আমি ওনাদেরও তো ভুল হওয়া সম্ভব, ওনারা 10টা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে, যে ভুলটা আমি বলবো না। তো আমি তো ভাই না, আমার ইমান থেকে আমি বলেছি বিএনপির এই সিদ্ধান্তটা ভুল ছিল। সেটা দুই পক্ষেই আছে। প্রফেসর আসিফ নজরুল, আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম, প্রফেসর ইউনূস ভিসবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন, তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে 2টি লাইন তার সাথে কথা বলে, মানে ক্যামেরার সামনে কথা বলে, ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে, দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে, কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। আসলে ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি। সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার, উনি নিউ ইয়র্ক এসছেন, নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি, তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি, এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার।